জোটের যে কারিগরি শিল্প রাজনীতির, সেটা নীতিশ কুমার তেজস্বী যাদবের থেকে অনেক ভালো জানেন। নির্বাচনী কৌশলের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো কিন্তু আজকে বারে বারে ফুটে উঠেছে এই ফলাফল। এই যে নীতিশ কুমারের নেতৃত্ব, নীতিশ কুমারের যে তার সামনে যে তেজস্বী যাদব কিছুই নয়, এটা কিন্তু উনি বুঝিয়েছেন। যে ভোট কুশলী হিসাবে তিনি বুঝে গেছেন ভোটের হাওয়া কোন দিকে। নীতিশ কুমারের মুখটা রেখেই কিন্তু তারা মূলত বিহারে এই রাজনীতির ময়দানে, ভোটের ময়দানে ছিল এবং জিতেওছে। বিহারে গেরুয়া ঝড়, আর অনেকখানি পিছিয়ে গেলেন তেজস্বী যাদব। বিহারের এসআইআর পরবর্তী পর্যায়ে ফলাফল এরকমটা হলো কেন? এবং শুধু তাই নয়, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন এবং কি পরিস্থিতি তৈরি রয়েছে, আগামীতে বিহার কিভাবে চলবে, নীতিশ কুমারই কি পরবর্তী মুখ্যমন্ত্রী নাকি বিজেপি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবেন, এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপদের স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইব যে বিহারের এই রেজাল্ট, এটা কি কাঙ্ক্ষিতই ছিল? দেখুন, বিহারের রেজাল্ট অনেকের কাছেই কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এক্সিট পোলের পরে এনডিএ যে জোট, অর্থাৎ জেডিইউ বিজেপির জোট, তারা যে ক্ষমতায় আসতে চলেছে তার একটা ইঙ্গিত ছিল। আসলে এ কাঙ্ক্ষিত ছিল না, তার কারণ হচ্ছে যে তেজস্বী যাদব তিনি একটা নতুন ইমেজ তৈরি করার চেষ্টা করেছিলেন যুব সম্প্রদায়ের কাছে। তিনি অনেকগুলো প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আসলে এই যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণটা আসলে দুটো জোট রাজনীতির মধ্যে হয়েছে এবং জোট রাজনীতিতে ভারতীয় প্রেক্ষাপটে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কুশীলব হলেন নীতিশ কুমার। তিনি জানেন তিনি কত যে জোটের সঙ্গে থেকেছেন, এদিকে থেকেছেন, ওদিকে থেকেছেন, ফলে জোট কিভাবে কারিগরি শিল্প, জোটের যে কারিগরি শিল্প রাজনীতির, সেটা নীতিশ কুমার তেজস্বী যাদবের থেকে অনেক ভালো জানেন। তার ফলে যেটা হলো যে নীতিশ কুমার এবং বিজেপি তারা এবারে সমসংখ্যক আসনে লড়ল, 101টি সিটে দুজনেই লড়ল এবং তারা চিরাগ পাসওয়ানের যে দল তাদেরকে অনেকটা সিট দিল। তারা জিতেন রাম মাঝির সঙ্গে মতনৈক্য মিটিয়ে তারা চলে এলো এবং তারা কিন্তু দেখছেন যে বিজেপি যেটা করলো সেটা হচ্ছে, তারা তো একটা উন্নয়নের কথা বলে। গত 5 বছরে যে উন্নয়নের যেটা ব্যাপার হয়েছে, শিক্ষার ক্ষেত্রে, মহিলাদের যে শান্তি সুরক্ষার ক্ষেত্রে, রাস্তাঘাটের উন্নয়ন, এইগুলো কিন্তু মানুষ দেখেছে এবং মানুষ এটাও দেখেছে যে 5 বছর কিভাবে বিরোধিতা করেছে তেজস্বী যাদব। তেজস্বী যাদব বা আরজেডি, তাদের যে বিরোধিতা, মানুষ তো বিরোধীকে যদি জেতাতে হয় তাহলে তার 5 বছরের বিরোধী কাজকর্ম দেখেই সে দেবে। ফলে এই যে জোটবদ্ধ মহাজোট, যে মহাগঠবন্ধন, সেটা তো ভোটের সময়ের একটা পরিযায়ী গঠবন্ধন হয়েছে। সেটা কিন্তু গত 5 বছর ধরে এই গঠবন্ধন একসঙ্গে থেকে লড়ে সেটা কিন্তু হয়নি। আজকে যে ফলাফল, সেই ফলাফল হচ্ছে বিজেপি এবং জেডিইউর জোটের স্মুথ একটা কারিগর শিল্প, খুবই মসৃণভাবে জোট হয়েছে। আর উল্টো দিকে মহাগঠবন্ধনের যে জোট, সেই জোটের কারিগরি শিল্পে অনেক খামতি থেকে গেছে। আমরা দেখেছি সেই জোটের মূল কুশীলব সিপিআই-এমএল এর দীপঙ্কর ভট্টাচার্য, তিনি সবাইকে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসব। মনে করা হচ্ছিল যে বাম শক্তি বিহারে একটা নির্ণায়ক জায়গায় যাবে বা এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, বামেদেরকে অনেকেই কাছে টানার চেষ্টা করবেন। সেটা প্রকারান্তরে হলো না। পশ্চিমবঙ্গের মতনই বিহারে বামেদের রক্তক্ষরণ। এটা কেন হলো? আপনি দীপঙ্করদার কথা বলছিলেন। এটা হলো, তার কারণ হচ্ছে বাম শক্তি কাদের সঙ্গে ছিল? যারা ছিল সেটা হচ্ছে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে। আপনি যদি তাদের নির্বাচনী ইস্তেহার দেখেন, তারা বলেছে প্রত্যেক ঘরে সরকারি চাকরি দেবে, প্রত্যেককে অনেক কিছু দেবে, যেগুলো বিহারের যে আর্থিক বাজেট তার থেকে অনেক বাইরে। ফলে একটা অবাস্তব নির্বাচনী ইস্তেহার। এই অবাস্তব নির্বাচনের ইস্তেহারের নৌকোয় যারা যারা উঠেছেন তারা প্রত্যেকেই ডুবেছে। আজকে যদি আপনি নির্বাচনী ফলাফল দেখেন, সিপিআই-এমএল তারা 12টা সিট পেয়েছিল, এবারে মাত্র 3টে
নিচেতে নেমে এসছে, সিপিএম মাত্র একটায়, এআইএম মুসলিমদের সংগঠন তারা একটা। ফলে সামগ্রিকভাবে এটা কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের পরাজয় নয়, সামগ্রিকভাবে প্রত্যেকেই, কংগ্রেস 5-এ নেমে এসেছে। ফলে প্রত্যেকেই এই যে জোটের যে রাজনীতি সেখানে ভরাডুবি হয়েছে আরজেডির যে মহাগঠবন্ধন। তার কারণ তারা কিসের ওপরে জোর দিয়েছিল? এসআইআর এর ওপরে জোর দিয়েছিল, প্রচুর কথা এসআইআর নিয়ে, এসআইআর হলে কি হবে, মানুষের হয়রানি। আজকে এসআইআরে অন্তর্ভুক্ত হয়েছে 25 লাখ ভোট, এসআইআর থেকে বাদ গেছে, মানে মৃত বা ট্রেস পাওয়া যায়নি এরকম বাদ গেছে প্রায় 40 লক্ষ মানুষ। তাহলে এই যে অন্তর্ভুক্ত যোগ এবং বিয়োগ এসআইআর এর পরে, তারপরে কিন্তু মানুষ আরও ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে যে আমাকে ভোট দিতে হবে বিহারের উন্নতির জন্য। লালু প্রসাদ যাদবের ইমেজ ছিল জঙ্গল রাজের ইমেজ, এই জঙ্গল রাজের ইমেজ তেজস্বী যাদব কাটিয়ে উঠতে পারেনি। তাকে দেখে সবসময় ভোটের ময়দানে মনে হয়েছে অপরিণত, অপরিপক্ক। তার উল্টো দিকে দ্বিতীয় প্রজন্মের নেতা হিসাবে সম্রাট চৌধুরী, চিরাগ পাসওয়ান, তাদের যে একটা ঝকঝকে উপস্থিতি, বুদ্ধিমত্তার উপস্থিতি, সেটা কিন্তু আমরা তেজস্বী যাদবের মধ্যে দেখিনি। তাকে সঙ্গ দিয়েছিলেন রাহুল গান্ধী, কিন্তু এই একটা ভোট অধিকার যাত্রার পরে রাহুল গান্ধীকেও আমরা বিহারের মাটিতে পেলাম না। কংগ্রেসে বিহারি যে নেতা কানহাইয়া কুমার, তাকে কিন্তু ইউজ করা হয়নি। এই কানহাইয়া কুমারের যে একদম মানে অন্তরালে থেকে গেলেন পুরো বিহার নির্বাচনের পর্বে, কোথায় প্রচারে গেছেন, কার হয়ে প্রচার করেছেন, কিন্তু কানহাইয়া কুমারই তো বিহারের ভূমিপুত্র, কংগ্রেস এবং আরজেডির সব থেকে বড় ঝকঝকে তরুণ প্রজন্ম। কোথায় কানহাইয়া কুমার? এই যে নির্বাচনী কৌশলের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো কিন্তু আজকে বারে বারে ফুটে উঠেছে এই ফলাফলে। আপনি একদম সূক্ষ্ম বিশ্লেষণে বিষয়গুলো বললেন। আমার ঠিক মনে আছে যখন বিহার নিয়ে আমরা অ্যানালিসিস করছিলাম ভোটের আগের পর্যায়ে যে কি হতে চলেছে, আপনি বলেছিলেন যে প্রশান্ত কিশোর যে নিজস্ব রাজনৈতিক দল করেছে, সেই রাজনৈতিক দল তো ব্যর্থ হবেই, উল্টে ভারতীয় জনতা পার্টিকে সুবিধে করে দেবে পিকের দল। প্রকারান্তরে এখন যখন তথ্য বিশ্লেষণের বিষয় আসছে, সেই চিত্রটাই কি ফুটে উঠছে? না দেখুন, প্রশান্ত কিশোর যেটা করেছিল সেটা হচ্ছে যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল জাতপাতের বাইরের রাজনীতির, উন্নয়নের কথা উনি বলছিলেন, অন্য ধরনের রাজনীতির কথা বলছিলেন। কিন্তু আমি প্রথম থেকেই যেটা বলেছি যে প্রশান্ত কিশোর বিরোধিতা করছে বিজেপির, তাহলে বিজেপির বিরুদ্ধে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে যদি উনি না থেকে আলাদাভাবে লড়েন তাহলে ভোট কাটাকাটি হবে। এবং এখনও অবধি যা বোঝা যাচ্ছে যে হয়তো শুধুমাত্র এই কারণ নয়, কিন্তু প্রশান্ত কিশোর যে শতাংশ ভোট পাবেন 7, 8, 9%, সেটা আরও পরে আমরা আরও গভীরে বুঝতে পারবো, সেই ভোটটা কিন্তু প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে একটা বড় জায়গায় যাবে এই আরজেডির যে মহাগঠবন্ধনের পরাজয়ের জন্য। কিন্তু তার কারণ উনি সরকার বিরোধী ভোটে ভাগ বসিয়েছেন। দ্বিতীয় কারণ, প্রশান্ত কিশোর অনেক কথা বলেছেন, কিন্তু একটা জায়গায় উনি কিন্তু একদম দারুণভাবে এই যে এনডিএ জোটের পক্ষে ছিলেন, সেটা হচ্ছে ওনাকে যখন বারে বারে প্রশ্ন করা হচ্ছে তেজস্বী যাদব না নীতিশ কুমার, উনি বলছেন যে কোনো সময় নীতিশ কুমার। এই যে নীতিশ কুমারের নেতৃত্ব, নীতিশ কুমারের যে তার সামনে যে তেজস্বী যাদব কিছুই নয়, এটা কিন্তু উনি বুঝিয়েছেন। ফলে প্রশান্ত কিশোরের কথা যদি মানুষের কানে পৌঁছয় সেখানে কিন্তু, এবং প্রশান্ত কিশোরকে যদি মানুষ গ্রহণ করে, তাহলে এই কথাটাই গ্রহণ করেছে যে তেজস্বী যাদব নীতিশ কুমারের পরিপক্কতা, অভিজ্ঞতা এবং বিহারি মানসিকতার কাছে কিছুই মানে তুলনা নয়। ফলে তিনি বিজেপির বিরোধিতা করেছেন, বারে বারে বলেছেন আমি বিজেপির বিরোধিতা করছি, কিন্তু নীতিশ কুমার বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে বলে বিজেপি নীতিশ কুমারের বিরোধিতা করছে, কিন্তু সরাসরি উনি জেডিইউর বিরোধিতা করেনি। ফলে জেডিইউ যারা হচ্ছে গিয়ে একদম সেই সম্পূর্ণ ক্রান্তির যুগের যারা লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, এদের যে এই প্রজন্ম, এই প্রজন্মের তিনি লালু প্রসাদ যাদবের বিরোধিতা করেছেন, তিনি বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন, কিন্তু সেভাবে তিনি নীতিশ কুমারের বিরোধিতা করেছেন বা নীতিশ কুমারের যে পরিপক্কতা মুখ্যমন্ত্রী হিসাবে তার বিরোধিতা করেছেন এমন নয়। সবথেকে গুরুত্বপূর্ণ, তিনি ভোট কুশলী, ভোট ময়দানে গিয়েই হাওয়া বুঝে গিয়ে নিজের নির্বাচনী প্রতিযোগিতায় দাঁড়াননি। নিজের যদি নির্বাচনে দাঁড়াতেন তাহলে বোঝা যেত যে তিনি আজ করছেন, তিনি জিততে পারবেন। নিজে দাঁড়াননি, ফলে তিনি কিন্তু এটা বার্তা দিলেন, যে আগেই দিলেন না দাঁড়িয়ে, যে ভোট কুশলী হিসাবে তিনি বুঝে গেছেন ভোটের হাওয়া কোন দিকে। আপনি একটু আগে বলছিলেন যে সম্রাট চৌধুরীর মতো নেতা উঠে আসছে,
এবারে নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে নীতিশের দলের থেকেও বেশি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। কোথাও কি মুখ্যমন্ত্রীর দৌড়ে নীতিশ কুমারকে পেছনে ফেলে সম্রাট চৌধুরী এগিয়ে গেলেন, নাকি সে কাজটা বিজেপি এখনই করবে না, নীতিশকে চটাবে না? না, নীতিশ কুমারকে চটালে কেন্দ্রীয় সরকার বিপদে পড়তে পারে, সেই একটা সমীকরণ আছে। নীতিশ কুমারের মুখটা রেখেই কিন্তু তারা মূলত বিহারে এই রাজনীতির ময়দানে, ভোটের ময়দানে ছিল এবং জিতেওছে। এবং এখনই আমার মনে হয়, তার কারণ সম্রাট চৌধুরী ডেপুটি চিফ মিনিস্টার এখনই রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। আমার তো মনে হচ্ছে চিরাগ পাসওয়ানের যে দল, তার থেকেও ডেপুটি চিফ মিনিস্টার তৈরি হতে পারে। এবং তারা হচ্ছে গিয়ে, যেরকম আমরা মহারাষ্ট্রে দেখলাম যে দেবেন্দ্র ফাডনাবিস, তিনি ডেপুটি সিএম হিসাবে 1.5-2 বছর থাকার পরে সরিয়ে দেয়া হলো সমীকরণটা। আমারও মনে হচ্ছে তার কারণ নীতিশ কুমারের জন্য একটা খুব লোভনীয় রাজনৈতিক পদ, যেমন রাষ্ট্রপতির পদ হতে পারে, কোনো গভর্নরের পদ হতে পারে, এই পদ সৃষ্টি করে তবে নীতিশ কুমারকে চিফ মিনিস্টার, কারণ নীতিশ কুমার সবসময় ক্ষমতার একদম একটা মুখ হয়ে থাকতে চায়, শুধু অলিন্দে নয়, ক্ষমতার মুখ হয়ে থাকতে চায়। ফলে চিফ মিনিস্টার থেকে সরে গিয়ে আরও বড় কোনো ক্ষমতার পদ যখন আসবে তখনই নীতিশ কুমারকে সরানো হবে, সেটা 1-1.5 বছর বাদে হতে পারে। তবে এখনই চিফ মিনিস্টার হিসাবে নীতিশ কুমারের নেতৃত্বেই এনডিএ সরকার গড়তে চলেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং সূক্ষ্ম নিখুঁত ব্যাখ্যা বিশ্লেষণে বলে দিলেন যে কেন বিহারের রং গেরুয়া, কোথায় তেজস্বী যাদব পরিণত হতে পারলেন না, কোথায় কংগ্রেস পিছিয়ে গেল এবং কানাইয়া কুমারকে বিহারের নির্বাচনে টিকি মাত্র তার পাওয়া গেল না, দেখা গেল না, কোথায় ফলস থেকে গেল, যে কারণে এই সাংগঠনিক দুর্বলতা এবং নিজেদের আসন ভাগাভাগি নিয়ে শেষ পর্যন্ত দর কষাকষি, যার ফলাফলই কিন্তু দেখা গেল এসআইআর পরবর্তী পর্যায়ে বিহারে নীতিশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগী দলগুলোর এই অভাবনীয় সাফল্য। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।